আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি তাসলিমা বেগম মিনি, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শ্রেণী নবম, বিষয় হিসাব বিজ্ঞান, অধ্যায় 8, আজকে পাঠ নবদান বই, পর্ব 4। আমি গত ক্লাসে তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম সৃজনশীল 4-এর ক খ। আমরা আজকে আমাদের ক্লাসে সেটি সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজে খাতাটি সামনে রাখো, রেখে আমার ক্লাসটি লক্ষ্য করো। আমাদের প্রশ্নে ছিল ফেরদৌস ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসের লেনদেনসমূহ নিম্নরূপ। মার্চের 1 তারিখ নগদ জের ছিল 7,500 টাকা। মার্চের 4 তারিখ সুমন ট্রেডার্স হতে 5% বার্তায় নগদে ক্রয় 4,000 টাকা। মার্চের 8 তারিখ পণ্য বিক্রয় 15,000 টাকা। মার্চের 10 তারিখ ব্যবসায় ব্যবহারের জন্য 3,000 টাকার চেয়ার ক্রয়। মার্চে 11 তারিখ ব্যবসায়ী মালিক অতিরিক্ত মূলধন আনলেন 45,000 টাকা। মার্চে 12 তারিখ রাজু ট্রেডার্স থেকে 15,000 টাকা নগদে ও 25,000 টাকা চেকে প্রাপ্তি। মার্চে 15 তারিখ নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। মার্চে 18 তারিখ আরিফ ট্রেডার্সকে পরিশোধ 2,500 টাকা। মার্চে 20 তারিখ আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো 300 টাকা। মার্চে 22 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয় 8,000 টাকা। মার্চে 25 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 1,000 টাকা এবং অফিসের প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। মার্চে 30 তারিখ ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ ধার্য করলো যথাক্রমে 500 টাকা ও 1,000 টাকা। আমাদের উদ্দীপকের আলোকে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ক ছিল নগদান বইয়ে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন সাধারণ জাবেদায় লিখো ব্যাখ্যা ব্যতীত। তাহলে আসো প্রশ্নে কয়ে ফেরদৌস ট্রেডার্সের সাধারণ জাবেদা। আমাদের 15 তারিখ লেনদেনটি লক্ষ্য করো। নাফিস ব্রাদার্স হতে পণ্য ক্রয় 25,000 টাকা, যার 50% নগদে। তাহলে আমাদের জাবেদাটা কি হচ্ছে? ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব যেহেতু বাকিতে হয়েছে, নাফিস ব্রাদার হিসাব আমরা ব্র্যাকেটে দিয়ে দিব ক্রেডিট। তাহলে খরচ হয়েছে, এই জন্য ক্রয় হিসাব কি হলো? ডেবিট। বাকিতে পণ্য ক্রয়ের ফলে দায় সৃষ্টি হয়েছে, এই জন্য প্রদেয় হিসাব কি হলো? ক্রেডিট হলো। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, 50% নগদে মানে হচ্ছে 50% নগদে, আর বাকি যে 50% সেটি হচ্ছে বাকিতে। প্রশ্নে না বলা থাকলে আমরা ধরে নিব নগদে 50% হওয়া মানে হচ্ছে বাকি 50% হচ্ছে বাকিতে। তাহলে 25,000 ইন্টু 50% কত পেলাম আমরা? 12,500 টাকা। তাহলে ডেবিট দিকে 12,500, ঠিক সমপরিমাণ টাকা হবে ক্রেডিট দিকে 12,500। আমাদের প্রশ্নে যেহেতু ব্যাখ্যা ব্যতীত বলেছে, এই জন্য আমরা জাবেদায় কোনো ব্যাখ্যা দিলাম না। মার্চের 22 তারিখ লক্ষ্য করো, লেনদেনটি পুরাতন আসবাবপত্রের বিক্রয় হচ্ছে কত? 20 তারিখে লেনদেনটি লক্ষ্য করো, আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো 300 টাকা। তাহলে অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীবিত অবচয় আমরা আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা এইসবের উপর কি করি? অবচয় নির্ধারণ করি। তাহলে আমরা ব্র্যাকেটে লিখে দিব কিসের উপর অবচয়টা হচ্ছে। তাহলে পুঞ্জীবিত অবচয় এখানে যেহেতু আসবাবপত্রের উপর, এই জন্য আমরা ব্র্যাকেটে কি লিখব? আসবাবপত্র হিসাব। তাহলে কি হচ্ছে? ক্রেডিট 300 টাকা। আমাদের ঠিক ক্রেডিট বরাবরও কি হলো? 300 টাকা। 12,500, 300 যোগ করে পেলাম কত? 12,800 টাকা। আমরা দুটি দাগ দিয়ে দেখো হিসাবটাকে কি করেছি? বন্ধ করে দিয়েছি। তাহলে তোমরা উত্তর লিখতে পারো। সবাই খেয়াল করো, এখানে আমি উত্তরটা লিখিনি, তোমরা অবশ্যই উত্তরটা লিখবে। সেটা হচ্ছে নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, সাধারণ জাবেদার যোগফল হলো কত? 12,800 টাকা। তারপর আসো খ প্রশ্নে বলেছে মার্চের 1 থেকে মার্চ 11 তারিখের লেনদেন দ্বারা ফেরদৌস ট্রেডার্সের একঘরা নগদান বই প্রস্তুত করো। আমরা একঘরা নগদান বই প্রস্তুতের আগে আমরা প্রত্যেকটি লেনদেন আমরা আগে আলোচনা করব। তাহলে দেখো মার্চের 1 তারিখে নগদ জের দেওয়া আছে 7,500 টাকা। আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে পুরনো ব্যবসা হলে পরবর্তী বছরে হিসাবের শেষে যে সমাপনীটা থাকবে, নতুন বছরে এসে অর্থাৎ চলতি বছরে এসে কিংবা চলতি মাসে এসে সেটা কি হয়ে যাবে? প্রারম্ভিক হিসাবে বিবেচনা করা হবে।
আবার নতুন ব্যবসা হলে সেক্ষেত্রে এই প্রারম্ভিক জেরটা থাকবে না, তখন মূলধন নিয়ে ব্যবসা শুরু হবে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ব্যবসাটি পুরনো। মার্চের 1 তারিখ নগদ জের কত? 7,500 টাকা। এটা এক ঘর নগদান বই ব্যালেন্স বিডি হিসাবে আসবে। আমরা পরবর্তী লেনদেনগুলো বিশ্লেষণ করছি। মার্চের 4 তারিখ হচ্ছে সুমন ট্রেডার্স হতে 5% বার্তায় কী হয়েছে? নগদে ক্রয় করা হয়েছে 4,000 টাকা। তাহলে দেখো আমরা আগে টাকার পরিমাণটা বের করি। ক্রয় হচ্ছে 4,000 টাকা। এখানে 5% বার্তা মানে হচ্ছে কি? কারবারি বার্তা। আমরা কারবারি বার্তা সম্পর্কে এর আগের ক্লাসগুলোতে জেনেছি। কারবারি বার্তার হিসাব আমরা না ক্রেতা রাখে না বিক্রেতা রাখে। এই জন্য কারবারি বার্তাটা কী করতে হবে? আমাদের লিখিত মূল্য থেকে বিয়োগ করে দেখাতে হবে। তাহলে ক্রয় 4,000 টাকা মাইনাস কারবারি বার্তা 4,000 ইন্টু 5% হচ্ছে কত? 200 টাকা। 4,000 টাকা থেকে 200 টাকা মাইনাস করে পেলাম কত? 3,800 টাকা। তাহলে আমার শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমাদের টাকার পরিমাণ কি? ডেবিট দিকে 3,800 টাকা, ঠিক সমপরিমাণ টাকা ক্রেডিট দিকে হবে 3,800 টাকা। আমরা নগদান বইয়ে যখন পোস্টিং করব তখন কি নগদান হিসাব ক্রেডিট দিকে লিখব। বিপরীত হিসাব নাম দেখো ক্রয় হিসাব দেওয়া আছে, সেই বিপরীত হিসাব নামে আমরা লিখব। দেখো 2017 মার্চের 11 তারিখ, মার্চের 4 তারিখ বিপরীত হিসাব নাম কি? ক্রয় হিসাব 3,800 টাকা। তারপর খেয়াল করো মার্চের 8 তারিখ পণ্য বিক্রয় 15,000 টাকা। তাহলে জাবেদাটা কি হচ্ছে? নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি বারবার ক্লাসে তোমাদের জাবেদা নিয়েও আলোচনা করি যেন তোমাদের বোঝার জন্য। তোমরা একেবারে নবম শ্রেণীতে এই হিসাব বিজ্ঞান তোমরা নতুন। আমরা মার্চের শুরুতে মার্চ মাসে আমাদের প্রাকৃতিক দুর্যোগকালীন কিংবা মহামারী অবস্থায় আমরা এখন অবস্থান করছি। এই জন্য আমি বারবার জাবেদাগুলো বোঝাচ্ছি, কারণ নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়। আমরা জাবেদা এবং খতিয়ানের উপর ভিত্তি করেই নগদান বইটা প্রস্তুত করি। এই জন্য আমি যখন আলোচনা করি সাথে জাবেদাটা কেন হলো সেগুলো বিষয় নিয়েও আলোচনা করি। দেখো পণ্য বিক্রয়ের ফলে কি হয়েছে? কারবার নগদ টাকা আছে, সম্পদের পরিমাণ কি হয়ে গেল? বেড়ে গেল। এই জন্য নগদ হিসাব কি হলো? ডেবিট হলো। ঠিক একইভাবে বিক্রয়ের ফলে কারবারে আয় বৃদ্ধি পেয়েছে, এই জন্য বিক্রয় হিসাব কি হলো? ক্রেডিট হলো। তাহলে নগদান বইয়ে কি হচ্ছে? নগদ হিসাব ডেবিট, এই জন্য ডেবিট দিকেই বসবে। বিপরীত হিসাবের নামটি ছিল আমাদের বিক্রয় হিসাব, সেই বিক্রয় হিসাব নামে আসলো 15,000 টাকা। তারপর মার্চের 10 তারিখে লেনদেনটি ব্যবসায় ব্যবহারের জন্য 3,000 টাকা চেয়ার ক্রয়, তার মানে আসবাবপত্র হিসাবে গণ্য করা হবে। আমাদের জাবেদাটি হবে আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেয়ার ক্রয়ের ফলে কি হচ্ছে? কারবারে আসবাবপত্রের পরিমাণ বেড়ে গেল, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য আসবাবপত্র হিসাব কি হলো? ডেবিট হলো। চেয়ার ক্রয় করতে গিয়ে কারবারে নগদ অর্থ চলে গেছে, সম্পদের পরিমাণ কমে গেল, এই জন্য নগদান হিসাব কি হলো? ক্রেডিট হলো। নগদান হিসাব ক্রেডিট আমার এক ঘর নগদান বইয়ের ক্রেডিট দিকে বসবে, বিপরীত হিসাব নাম আসবাবপত্র হিসাব নামে। তাহলে দেখো মার্চের 10 তারিখ আসবাবপত্র হিসাব কত টাকা? 3,000 টাকা ক্রেডিট দিকে। মার্চের 11 তারিখ দেখো ব্যবসায়ী মালিক অতিরিক্ত মূলধন আনলেন 45,000 টাকা। তাহলে নগদের হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন আনাতে কারবারে নগদ অর্থ আসছে, সম্পদের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য নগদের হিসাব কি হলো? ডেবিট হলো। মূলধন আনাতে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জন্য মূলধন হিসাব কি হলো? ক্রেডিট হলো। 45,000 টাকা ডেবিট দিকে, ঠিক সমপরিমাণ টাকা ক্রেডিট দিকে 45,000 টাকা। আমাদের নগদান বইয়ে কি হবে? নগদান হিসাব যেহেতু ডেবিট, তাহলে ডেবিট দিকে হবে, বিপরীত হিসাব নাম মূলধন হিসাব নামে আসবে। মার্চের 11 তারিখ মূলধন হিসাব নামে আসলো কত? ডেবিট দিকে 45,000 টাকা। আমরা প্রতিটি লেনদেন বিশ্লেষণ করেছি, এখন আমরা পূর্ণাঙ্গ এক ঘর নগদান বই করছি। দেখো 2017 সাল মার্চের 1 তারিখ ব্যালেন্স বিডি হিসাবে আসলো 7,500 টাকা। মার্চের 8 তারিখ বিক্রয় হিসাব আসলো 15,000 টাকা। মার্চের 11 তারিখ মূলধন হিসাব নামে আসলো কত? 45,000 টাকা। ক্রেডিট দিকে অর্থাৎ প্রদানের দিকে মার্চের 4 তারিখে কি? ক্রয় হিসাব 3,800 টাকা। মার্চের 10 তারিখ আসবাবপত্র হিসাব হচ্ছে কত? 3,000 টাকা। আমাদের ডেবিট দিকে যোগফল 7,500, 15,000, 45,000 টাকা যোগ করে পেলাম কত? 67,500 টাকা। দেখো আমরা দুই দিকে 67,500 টাকা লিখবো, লিখে দুই দাগ দিয়ে ক্লোজ করে দেব হিসাবটা। 67,500 টাকা থেকে আমরা 3,800 টাকা মাইনাস করব, 3,000 টাকা মাইনাস করব, তারপর যা থাকবে সেটি আমার উদ্বৃত্ত। মার্চের 31 তারিখে ব্যালেন্স সিডি হিসাবে থাকবে তাহলে কত? 7,700 টাকা। পরবর্তী মাসে
এপ্রিল মাসের 1 তারিখে সেটি ব্যালেন্স বিডি হিসাবে আসবে 60,700 টাকা। আমাদের উত্তর লিখব, এক ঘর নগদান বইয়ের উদ্বৃত্ত 60,700 টাকা নগদ উদ্বৃত্ত। আমার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক ঘর নগদান বই নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আমাদের সিলেবাস অনুযায়ী যেহেতু 2 ঘর নগদান বই পর্যন্ত আছে আমাদের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে, তাহলে আমরা আজকে 2 ঘর নগদান বই নিয়ে আলোচনা করব। তার 2 ঘর নগদান বইয়ের গুরুত্বটা আগে জেনে নেই। যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করা হয়, ওই সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য 2 ঘর নগদান বই প্রস্তুত করা হয়। নগদ অর্থের প্রাপ্তি প্রদানের পাশাপাশি ব্যাংক জমাকৃত অর্থের হ্রাস বৃদ্ধি ও ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ 2 ঘর নগদান বই হতে জানা সম্ভব। আমরা কিভাবে 2 ঘর নগদান বই প্রস্তুত করব সেটি প্রস্তুতের আগে আমাদের কিছু বিষয় জানা প্রয়োজন। সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটি লক্ষ্য করো। লেনদেন দ্বারা ব্যাংক জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে তা ডেবিট দিকের ব্যাংক কলামে এবং হ্রাস পেলে ক্রেডিট দিকের ব্যাংক কলামে লিপিবদ্ধ হবে। আমরা এক ঘর নগদান বইয়ে টাকার ঘর একটি ছিল নগদ, কিন্তু 2 ঘর নগদান বই যখন প্রস্তুত করব এখন টাকার ঘর দুইটি হবে, নগদ এবং ব্যাংক। তাহলে আমরা এক ঘর নগদান বইয়ের অঙ্ক নিয়ম অনুযায়ী আমরা যেভাবে করেছি এবং সহজভাবে তোমাদের বোঝার জন্য জাবেদা করে করে বোঝানো হয়েছে। এখন আমরা 2 ঘর নগদান বই প্রস্তুতের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কি হবে তোমরা সেটি একটু জেনে নাও। আমি আবারও বলছি, লেনদেন দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ যখন বেড়ে যাবে তখন তা ডেবিট দিকের ব্যাংক কলামে বসবে, এবং যে লেনদেনের দ্বারা ব্যাংকে টাকার পরিমাণ কমে যাবে সেটি ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে। পণ্য বিক্রয় বা পাওনা আদায় বাবদ প্রতিষ্ঠান চেক পেলে তা কি চেক হিসেবে বিবেচনা করা হবে? দাগ কাটা চেক হিসেবে বিবেচনা করা হবে। তোমরা ব্যবসা উদ্যোগ এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাসে তোমরা জেনেছ চেক সাধারণত 3 ধরনের হয়ে থাকে, একটি বাহক চেক, একটি হুকুম চেক, এবং বাহক এবং হুকুম চেককে আবার দাগ কাটা চেকেও কী করা হয়, রূপান্তর করা হয়। দাগ কাটা চেকে দুটি আড়াআড়িভাবে দাগ টেনা দেওয়া হয়, তাহলে সেটি সরল রেখার মতো পাশে আড়াআড়িভাবে দুটি দাগ কেটে দেওয়া হয় এবং সেটি দাগ কাটা চেক হিসেবে গণ্য করা হয়। এবং দাগ কাটা চেক সাধারণত প্রতিষ্ঠানে হিসাবে টাকাটি সরাসরি চলে যায়। এটি নিরাপদ এই চেকটি, কারণ হারিয়ে গেলেও কেউ টাকাটা কী করতে পারে না, চেকটি ভাঙাতে পারে না। এই জন্য ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে দাগ কাটা চেক অধিক নিরাপদ। তাহলে দেখো, প্রতিষ্ঠান চেক পেলে তা দাগ কাটা চেক হিসেবে গণ্য হবে, কারণ প্রতিষ্ঠানকে প্রদত্ত চেক কখনোই বাহক বা খোলা চেক হয় না। তাহলে প্রতিষ্ঠানে যখন চেক প্রদান করা হবে তখন সেটা বাহক বা খোলা চেক কখনোই হবে না, সেই দাগ কাটা চেক হিসাবে কি করা হবে, গণ্য করা হবে। ব্যাংক কলাম ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত প্রকাশ করতে পারে। আমরা এক ঘর নগদান বইয়ে জেনেছি যে নগদ উদ্বৃত্ত সবসময় কি হবে, ডেবিট উদ্বৃত্ত হবে, কারণ হাতে নগদ টাকার অতিরিক্ত কখনোই আমরা কি করতে পারি না, অতিরিক্ত খরচ করতে পারি না। এই জন্য এক ঘর নগদান বইয়ে সবসময় নগদান উদ্বৃত্ত কি হয়, ডেবিট উদ্বৃত্ত হয়। কিন্তু 2 ঘর নগদান বইয়ের ব্যাংক কলামে ডেবিট বা ক্রেডিট যে কোনো উদ্বৃত্ত প্রকাশ করতে পারে, কারণ আমরা ব্যবসায়িক ক্ষেত্রে, আমি ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, একজন ব্যবসায়িক ক্ষেত্রে ব্যাংক কী সুবিধা দিয়ে থাকে, নগদ ব্যাংকে যে টাকাটা আছে সেটার অতিরিক্ত সে কী করতে পারে, একজন ব্যবসায়ী উত্তোলন করতে পারে, যেটাকে কি বলা হয়, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। এবং নির্দিষ্ট সময়ে সে অতিরিক্ত উত্তোলনের টাকা সুদ সহ কী করে, ব্যবসায়ী পরিশোধ করে থাকে। এই জন্য এখানে ডেবিট এবং ক্রেডিট যে কোনো উদ্বৃত্তই প্রকাশ করতে পারে। ডেবিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংকে জমা এবং ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা ব্যাংক জমাতিরিক্ত বোঝায়। আমরা কি বুঝবো, যখন ডেবিট উদ্বৃত্ত থাকবে তখন আমরা বুঝবো এটা ব্যাংকের জমা, আর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা আমরা কি বুঝবো, ব্যাংকের জমা অতিরিক্ত। কন্ট্রা দাখিলা, যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয় ওই সকল লেনদেন সমূহকে কন্ট্রা দাখিলা অর্থাৎ
কন্ট্রা দাখিলা বলে, অর্থাৎ বিপরীত দাখিলা। নগদান ও ব্যাংক উভয়ই সম্পদ শ্রেণীর হিসাব। আমরা জানি নগদান হিসাবও সম্পদ, ব্যাংক হিসাবও সম্পদ। তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাব কি হবে? ক্রেডিট হবে। উভয় দিকে পোস্টিংয়ের পর হিসাব দুটির পাশে সি বা ক লিখে কি করা হয়? চিহ্নিত করা হয় আমাদের 2 ঘরা এবং 3 ঘরা নগদান বইয়ে। আমরা নগদান বই প্রস্তুতির জন্য যে বিষয়গুলো জানতে হবে 2 ঘরা নগদান বইয়ের ক্ষেত্রে আমরা সেগুলো একটু এখন আলোচনা করছি। একটু খেয়াল করো আমার শিক্ষার্থী বন্ধুরা। নগদ অর্থে ব্যাংকে জমা দান, তাহলে কি হচ্ছে? জাবেদাটা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দেখো আমাদের 2 ঘরা নগদান বইয়ে কি হবে? ডেবিট দিকে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য কি বলি, নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ার ফলে কি হয়েছে? ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে গেছে। তাহলে ব্যাংকে টাকার পরিমাণ বেড়ে যাওয়াতে কি হলো? ব্যাংক হিসাব ডেবিট হলো আর নগদান হিসাব কি হলো? ক্রেডিট হলো। তাহলে প্রাপ্তি কি? যা আসবে তার ডেবিট দিকে আর যা যাবে তা ক্রেডিট দিকে। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য কি বলেছিলাম? সুবিধার জন্য বলেছি আগে টাকাটা লিখবো। আমরা ক্লাসে আমি বলেছিলাম যে আগে টাকাটা লিখবো। তোমাদের এটা নতুন একেবারে ক্লাস, তোমরা একটু খেয়াল করো। আমরা আগে টাকা লিখব, তাহলে ব্যাংকে টাকা আসছে, তাহলে ডেবিট দিকে আগে টাকাটা লিখব। আর নগদ টাকা কারবার থেকে চলে গেছে, তাহলে ক্রেডিট দিকে যা প্রদান মানে চলে গেছে, তাহলে ক্রেডিট দিকে আমরা নগদের ঘরে টাকাটা লিখব। টাকাটা লেখার পর বিপরীত হিসাব নামটা লিখব। ব্যাংকে টাকা লিখলে আমরা বিপরীত হিসাব নাম কি? নগদান হিসাব লিখব। আর নগদে টাকা থাকলে আমার বিপরীত হিসাব নাম কি? ব্যাংক হিসাব। আমি সেটা লিখবো। এটা হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য সহজ। আমার শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, নগদ অর্থ ব্যাংকে জমা দান, জাবেদাটা কি? নগদ অর্থ ব্যাংকে জমা দিলে কি হলো? ব্যাংকে টাকার পরিমাণটা বেড়ে গেল, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়াতে আমার কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, তার মানে নগদ অর্থ চলে যাওয়াতে নগদান হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। এখন আমরা 2 ঘরা নগদান বইয়ে যখন পোস্টিং করব তখন কি হবে? তাহলে ব্যাংকে টাকা আসছে, তাহলে ডেবিট দিকে ব্যাংকের টাকাটা লিখব। নগদ টাকা চলে গেছে, তাহলে ক্রেডিট দিকে নগদ টাকাটা আগে লিখব। টাকা লেখার পর আমরা বিপরীত হিসাব নামটা লিখব। ব্যাংকে টাকা লিখেছি, তাহলে হিসাবের নাম হবে নগদান হিসাব। আর নগদের ঘরে টাকা লিখেছি, হিসাবের নাম হবে ব্যাংক হিসাব। আমরা ব্র্যাকেটে কি লিখব? কন্ট্রা এন্ট্রি, ক লিখে দিব। তাহলে এই হচ্ছে আমার কন্ট্রা এন্ট্রি। এখন দেখো ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করাতে কি হচ্ছে? কারবারে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাবের জন্য কি হলো? ডেবিট হলো। একইভাবে কি হলো? ব্যাংকের থেকে টাকা নগদ আসছে কারবারে, ঠিক ব্যাংকের টাকার পরিমাণ কি হয়ে গেল? কমে গেল, এর জন্য ব্যাংক হিসাব কি হলো? ক্রেডিট হলো। তাহলে আমার 2 ঘরা নগদান বইয়ে কি হবে? ব্যাংকের টাকা যেহেতু ব্যাংক থেকে টাকা আসছে, নগদ টাকা কারবারে আসছে, তাহলে ডেবিট দিকে আমি আগে নগদের ঘরে টাকার পরিমাণটা লিখব। ঠিক একইভাবে ব্যাংকে টাকার পরিমাণ কমে গেছে, তাহলে ক্রেডিট দিকে আমরা ব্যাংকে টাকার ঘরে লিখব। আমি স্টার চিহ্ন দিয়ে বুঝিয়েছি এটা আমাদের টাকার পরিমাণ। তাহলে নগদের ঘরে টাকা লিখেছি, তাহলে আমরা বিপরীত হিসাব নাম লিখব ব্যাংক হিসাব। ব্যাংকের ঘরে টাকা লিখেছি, বিপরীত হিসাব নাম লিখব আমরা নগদান হিসাব। এই হচ্ছে আমাদের কন্ট্রা এন্ট্রি। মানে নিজেরা নিজেদের মতো করে বুঝে সহজভাবে এভাবে আমরা প্রশ্নের যে সমাধান করব আমরা সেভাবে উপস্থাপন করব। জমাকৃত চেক প্রত্যাখ্যান। তাহলে সংশ্লিষ্ট পক্ষ লিখে জমাকৃত যখন চেক প্রত্যাখ্যান হবে, তাহলে আমার ব্যাংকের টাকার পরিমাণটা কি হয়ে যাবে? আমি যখন ব্যাংকে চেকটা জমা দিয়েছিলাম আমার টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম, যখন চেকটা প্রত্যাখ্যান হয়ে আসবে তখন আমার টাকার পরিমাণটা কি হয়ে যাবে? কমাতে হবে। তাহলে সংশ্লিষ্ট পক্ষ লিখে আমি ব্যাংকের ঘরে টাকার পরিমাণটা কমিয়ে দিব। ইস্যুকৃত বা প্রদত্ত চেক প্রত্যাখ্যান। তাহলে ডেবিট দিকে সংশ্লিষ্ট পক্ষ লিখে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হচ্ছে আমার ব্যাংকের ঘরে ডেবিট দিকে কি হবে? আমার টাকাটা হবে। আমি যেটা ইস্যু করেছিলাম যে চেকটা, যে প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে, সাথে সাথে আমি টাকাটা কি করেছিলাম? কমিয়ে দিয়েছিলাম। যেহেতু চেকটা প্রত্যাখ্যান হয়ে আসছে, এই জন্য আমি আবার ব্যাংকের টাকাটা কি করে দিব? বাড়িয়ে দিব।
ব্যাংক সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর হলে কি হচ্ছে, প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব, তাহলে আমার কি হচ্ছে, টাকাটা ব্যাংকের ঘরে আমার আসছে, তাহলে ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে গেছে। ব্যাংক সুদ মঞ্জুর কখনো কি হয় না, হাতে হাতে দেয় না, আমার ব্যাংক অ্যাকাউন্টে কি হয়ে যাবে, ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে যাবে। ব্যাংক সুদ মঞ্জুর হলে আমাদের জাবেদাটা কি হবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব, প্রাপ্ত ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক সুদ হিসাব ব্যাংকের টাকার পরিমাণ বেড়ে যাবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ ও চার্জ, এক্ষেত্রেও আমাদের জাবেদাটা কি হবে, ব্যাংক প্রদত্ত ব্যাংক সুদ বা চার্জ হিসাব হবে ডেবিট, আর ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট। তাহলে দেখো, প্রদত্ত ব্যাংক সুদ হিসাব ব্যাংক চার্জ হিসাব নামে আসবে, ব্যাংকের ঘরে টাকা বসবে প্রদত্ত ব্যাংক সুদ হিসাব নামে, আবার ব্যাংক চার্জ হিসাবে থাকলেও ব্যাংকের ঘরে টাকা বসবে ক্রেডিট দিকে। আমরা এতক্ষণ দুইগড়া নগদান বইয়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে দুইগড়া নগদান বইয়ের অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা বাসায় আজকের ক্লাসটি ভালোভাবে বাসায় খেয়াল করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।